আসসালামু আলাইকুম। আমি ডক্টর হাফিজা হিমা। আজকে আমাদের টুডেস টপিক ইজ চেস্ট পেন। আমার মনে হয় যে কয়টা ইমার্জেন্সিস আছে তার মধ্যে সবচাইতে কমন এবং সবচাইতে অ্যাট দ্য সেম টাইম খুবই ইম্পর্ট্যান্ট এবং ক্রুশিয়াল, সেটা হচ্ছে চেস্ট পেন। আমরা চেস্ট পেন খুব ইনভেরিয়েবলি আমরা পেয়ে থাকি। যখন আমরা একটা চেস্ট পেন পাবো, ইমিডিয়েট অ্যাসেসমেন্ট কীভাবে হবে, কিভাবে আমরা ডিডি সেট করব এবং একটা ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করে কিভাবে পেশেন্টকে আমরা প্রপার রেফারেল বা প্রপার ট্রিটমেন্ট করতে পারি, সেটাই মেইনলি এই টপিক ইতে আলোচনা করার ট্রাই করব। এখন আমরা যখন কোনো একটা পেশেন্ট আমাদের কাছে যখন চেস্ট পেন নিয়ে আসবে, আমাদের ফার্স্ট টার্গেটই থাকবে এটা বোঝার যে এটা কি সেন্ট্রাল চেস্ট পেন নাকি পেরিফেরাল চেস্ট পেন। এখন সেন্ট্রাল চেস্ট পেন আমরা কখন বলবো? সেন্ট্রাল চেস্ট পেন ইউজুয়ালি একদম সেন্ট্রালে হবে, লাইক বিহাইন্ড দ্য স্টার্নাম। সেন্ট্রাল চেস্ট পেন ইউজুয়ালি হার্ট কজই বেশি হয়ে থাকে। যেমন সবচাইতে কমন যেটা অ্যানজাইনা, অ্যান্ড সবচাইতে ক্রুশিয়াল এবং মোস্ট ইম্পর্ট্যান্ট টু ম্যানেজমেন্ট যেটা, সেগুলো অ্যানজাইনা, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এই দুটো খুবই ইম্পর্ট্যান্ট, খুবই কমনলি পাওয়া যায় এবং এইটা খুব ইমিডিয়েট অ্যাসেসমেন্ট অ্যান্ড ইমিডিয়েট ডায়াগনোসিস করাটা খুব ইম্পর্ট্যান্ট। এরপর যেটা হতে পারে হার্টে পেরিকার্ডাইটিস হতে পারে, মায়োকার্ডাইটিস হতে পারে। হার্ট ছাড়া আর যে কারণে চেস্ট পেন, সেন্ট্রাল চেস্ট পেন হতে পারে সেটা ইসোফ্যাগাসে যদি কোনো ইনফ্লামেশন হয়, ইসোফ্যাগাইটিস হয়, ইসোফেগাল স্পাজম হয়। এছাড়া একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কজ এনজাইটি অর ইমোশন, এনজাইটি সাইকোজেনে যেটা বা এনজাইটি থেকে যেটা হয় সেটা। আর পেরিফেরাল চেস্ট পেন সেটা পেরিফেরি দিকে হবে, হয়তো বিহাইন্ড দ্য স্টার্নামে না, রিব কেসের দিকে হতে পারে। সেটা কী কারণে হতে পারে? সেটা ইউজুয়ালি রেসপিরেটরি কজ। নাম্বার 1 নিউমোনিয়া, নিউমোথোরাক্স, ব্রঙ্কিয়াল কার্সিনোমাতে হতে পারে। অ্যান্ড অ্যানাদার ইম্পর্ট্যান্ট কজ ইজ মাস্কুলোস্কেলেটাল পেইন। সো আমরা যখন কোনো একটা পেশেন্ট চেস্ট পেন পাবো, আমাদের ফার্স্ট দেখতে হবে এটা কি সেন্ট্রাল নাকি পেরিফেরাল। এটা দিয়ে আমরা ইনিশিয়াল একটা ইভ্যালুয়েশন করতে পারবো যে এটা সেন্ট্রাল চেস্ট পেন নাকি পেরিফেরাল চেস্ট পেন। এখন আমি তো বলেছি যে সেন্ট্রাল চেস্ট পেন ইউজুয়ালি কার্ডিয়াক অরিজিন। এখন আমরা এই সেন্ট্রাল চেস্ট পেন কার্ডিয়াক এবং নন কার্ডিয়াক চেস্ট পেন, ঠিক আছে? কার্ডিয়াক চেস্ট পেন, নন কার্ডিয়াক চেস্ট পেন, এটাকে আমরা একটা কীভাবে ইভ্যালুয়েট করব? দেখেন, সেন্ট্রাল চেস্ট পেন যেটা কার্ডিয়াক কজ ইউজুয়ালি মেনলি কেমন হবে? সেন্ট্রাল অ্যান্ড ডিফিউজ হবে। পেশেন্ট যখন দেখাবে পুরো একটা হাত মুষ্টিবদ্ধ করে বুকের মাঝে রাখবে, ডিফিউজ একটা পেন হবে এবং এই পেনটা রেডিয়েশন করবে জ, নেক, শোল্ডার, ইভেন ব্যাক, পিছনেও রেডিয়েট করতে পারে। এবং এই পেনটা, সেন্ট্রাল চেস্ট পেনটা কেমন হবে? টাইট, স্কুইজিং, চকিং। পেশেন্ট বলবে যে আমার বুকটা খুব ভার লাগছে, আমার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, হেভি একটা ফিলিং। এবং এটা কিভাবে প্রিসিপিটেট হয়? দেখা যায় কোনো একটা এক্সারশন, কিছু দূর হাঁটলো অথবা ইমোশন থেকে এটা হয়ে যেতে পারে। এবং এই পেনটা যখন এই ধরনের পেন পাবো, সেন্ট্রাল চেস্ট পেন ডিফিউজ এবং খুবই হেভি একটা ফিলিংস, টাইট স্কুইজিং একটা ফিলিং। যখন আমরা নাইট্রেট দিব পেশেন্ট তখন সেটা পেনটা কমে গেল। আর তখন আমরা এটা বুঝবো দিস মে বি এ কেস অফ সেন্ট্রাল কার্ডিয়াক চেস্ট পেন। তো এবং নন কার্ডিয়াক, যখন আমরা নন কার্ডিয়াক, সেটা কোথায় হবে? এখন নন কার্ডিয়াক কোথায় হবে? পেরিফেরাল, এটা লোকালাইজ জায়গায় হবে। সেন্ট্রাল যেমনটা ডিফিউজভাবে থাকে, ওরকম ডিফিউজলি থাকে না। রেডিয়েশন, ইউজুয়ালি কোনো রেডিয়েশন থাকে না। এই পেনটা থাকে শার্প, স্ট্যাবিং, ক্যাচিং,
মানে হচ্ছে একদম হচ্ছে প্রচণ্ড শার্প একটা পেইন, মনে হচ্ছে কেউ ছুরি দিয়ে আঘাত করছে, এবং পেশেন্ট তখন কী করে, এত সিভিয়ার পেইন হয় যে পেশেন্ট তখন শ্বাস বন্ধ করে ফেলে। এবং কার্ডিয়াক পেইনটা যেমন হচ্ছে একটা এক্সারশানের পরে হয়, এটা কিন্তু এক্সারশানের পরে হয় না, এটা হচ্ছে স্পন্টিনিয়াসলি হয়ে যায় পেশেন্ট যখন রেসপিরেশন নিতে থাকে, পেশেন্ট যখন পোস্টার চেঞ্জ করে, তখন এটা হয়ে যায়। এবং এটা হচ্ছে কোনো রেস্ট অথবা নাইট্রেটের মাধ্যমে এই পেইন রিলিভ হবে না। সো এই ধরনের পেইন যখন পাবো, পেরিফেরি দিকে একদম হচ্ছে শার্প স্ট্যাবিং পেইন, পেশেন্ট শ্বাস নিলে পেইনটা আরও বাড়তেছে, পেশেন্ট শ্বাস বন্ধ করে ফেলতেছে, সেটা হতে পারে পেরিফেরাল চেস্ট পেইন। পেরিফেরাল চেস্ট পেইনের কারণ কি হতে পারে? রেসপিরেটরি হতে পারে, লোকোমোটর হতে পারে, অথবা সাইকোলজিক্যাল। আচ্ছা, এখন যখন আমরা একটা পেশেন্ট, আমরা যখন ক্লিনিক্যাল এক্সামিনেশন করে, আমরা যখন হিস্ট্রি টেকিং করে যখন আমরা বুঝতে পারলাম যে এই পেশেন্টটা ইসকেমিক কার্ডিয়াক চেস্ট পেন হতে পারে, তখন আমরা কি করব? তখন সঙ্গে সঙ্গে আমরা পেশেন্টকে হাই ফ্লো অক্সিজেন দিয়ে দিব, এবং হচ্ছে পেশেন্টকে ইমিডিয়েটলি ইসিজি করতে পাঠাবো। যদি ইসিজিতে সাজেস্টিভ চেঞ্জ থাকে, টেলিভিশন, প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ, টি ইনভার্সন, দেন হচ্ছে আমরা এটা কার্ডিয়াক চেস্ট পেন হিসেবে ডায়াগনোসিস করব, এবং সেটা সেই হিসেবে অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট দিব। এখন যদি নন কার্ডিয়াক চেস্ট পেন হয়, নন কার্ডিয়াক চেস্ট পেনের মেন কজগুলো কী কী? নিউমোনিয়া, নিউমোথোরাক্স, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, অথবা রিফ্র্যাকচার বা কোনো কারণে মাস্কুলোস্কেলেটাল পেন। সো এইটার জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে চেস্ট এক্সরে করতে হবে। এখন হচ্ছে আমি তো হচ্ছে সেন্ট্রাল চেস্ট পেনটা বললাম যে কার্ডিয়াক চেস্ট পেনটা কীভাবে প্রেজেন্ট করতে পারে, পেরিফেরাল চেস্ট পেন বা হচ্ছে নন কার্ডিয়াক চেস্ট পেন কীভাবে প্রেজেন্ট করতে পারে সেটা বললাম। এখন যেটা হতে পারে যে পেরিফেরাল চেস্ট পেনের যে কজগুলো, যেমন যে টেনশন, নিউমোথোরাক্স, নিউমোনিয়া, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, এগুলো কীভাবে প্রেজেন্ট করে? যেমন কি টেনশন, নিউমোথ্রাক্স কী হবে? সাডেন অনসেট অফ চেস্ট পেন অ্যান্ড ব্রেথলেসনেস, পেশেন্ট প্রচণ্ড ব্রেথলেসনেস থাকবে, পেশেন্ট কোনোভাবেই শুতে পারবে না, সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস থাকবে, সিভিয়ার চেস্ট পেন থাকবে। এবং যখন হচ্ছে আমি পেশেন্টটাকে এক্সামিনেশন করব, তখন দেখব যে পেশেন্টের টেকিকার্ডিয়া আছে, পেশেন্টের মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে পেশেন্টের রেসপিরেটরি সিস্টেমে হচ্ছে ব্রেথ সাউন্ড ডিমিনিশড অর অ্যাবসেন্ট হয়ে যাবে, ভোকাল রেজোনেন্স বেড়ে যাবে, পারকাশন নোট আমি ডাল পাবো। নিউমোনিয়ার ক্ষেত্রে কি হবে? নিউমোনিয়ার ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট কথা যে নিউমোনিয়া, তো নিউমোনিয়াতে কী পাবো? পেশেন্টের চেস্ট পেন থাকবে, চেস্ট পেন থাকবে, এবং সেটা হচ্ছে পেশেন্টের হাই ফিভার থাকবে, কাফ থাকবে, প্রোডাক্টিভ কাফ থাকবে, এবং পেশেন্ট যখন রেসপিরেশন নেবে, ইন্সপিরেশন এক্সপিরেশনে পেশেন্টের হচ্ছে চেস্ট পেন হবে রিলেটেড টু রেসপিরেশন। সো ফিভার, কাফ, চেস্ট পেন, এটা হচ্ছে নিউমোনিয়া। একটা হচ্ছে ওল্ড এজ পেশেন্ট, স্মোকার পেশেন্ট, তার যদি হচ্ছে লো গ্রেড ফিভার থাকে, ওয়েট লস থাকে, চেস্ট পেন থাকে, সেটা হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনোমা। হিমোপটাইসিসের ফিচার থাকে, ফিভার, ওয়েট লস, হিমোপটাইসিস, চেস্ট পেন, ব্রঙ্কিয়াল কার্সিনোমা। কোনো কারণে যদি ট্রমার হিস্ট্রি থাকে, সেটা হচ্ছে ট্রমা বা হচ্ছে এক্সারসাইজ, তো সেটা হবে হচ্ছে রিফ্র্যাকচার বা মাস্কুলোস্কেলেটাল পেন। আর একটা ইম্পর্ট্যান্ট কজ হচ্ছে সাইকোজেনিক, পেশেন্টের কোনো ফ্যামিলিয়াল ডিসহারমোনি আছে কিনা, কোনো স্ট্রেস আছে কিনা, সেটাও আমাদেরকে ইভ্যালুয়েট করতে হবে। এখন যখন আমরা হচ্ছে হিস্ট্রি থেকে এটা পেলাম, হিস্ট্রির পরে হচ্ছে আমাদের হচ্ছে মেন কাজ থাকবে যে আমরা হচ্ছে পেশেন্টের এক্সামিনেশন করব। আমরা হচ্ছে জেনারেল এক্সামিনেশন করতে পারি, এবং হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশন করতে পারি। তো জেনারেলি হচ্ছে এক্সামিনেশন করলে কী পাবো? একটা পেশেন্ট চেস্ট পেন নিয়ে আসছে, তো আমি পেশেন্টের ফার্স্টে অ্যাপিয়ারেন্স দেবো, পেশেন্টের অ্যাপিয়ারেন্সটা কেমন। যদি পেশেন্টের টক্সিক থাকে তাহলে সেটা হচ্ছে নিউমোনিয়া, হ্যাঁ, টক্সিক একটা অ্যাপিয়ারেন্স, পেশেন্টের হচ্ছে টেম্পারেচার বেশি, নিউমোনিয়া। পেশেন্ট হচ্ছে চেস্ট পেন সাথে হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস, পেশেন্ট ডিজনি, সেটা কোথায় হতে পারে?
রেসপিরেটরি রেট বেশি কোথায় হতে পারে? টেনশন, নিউমোথোরাক্স, নিউমোনিয়া, অ্যাকুট ল্যাম্প ভেন্ট্রিকুলার ফেলিওর, এমআই এর পরে হার্ট ফেলিওর হতেই পারে। পেশেন্টের যদি কোল কামি স্কিন থাকে তাহলে সেটা হচ্ছে এমআই এর পরে এটা হতে পারে। পেশেন্টের যদি সাইনোসিস থাকে তাহলে রেসপিরেটরি কজ। পেশেন্টের যদি টেম্পারেচার বেশি নিউমোনিয়াতে হতে পারে, নিউমোথোরাক্স, পালমোনারি অ্যাম্বুলিজম। পেশেন্টের যদি টেম্পারেচার বেশি থাকে, টেম্পারেচার বেশি থাকলে সেটা কোথায় হতে পারে? নিউমোনিয়া হতে পারে, পেরিকার্ডাইটিস টেম্পারেচার বেশি থাকবে। সো হচ্ছে আমরা হচ্ছে অ্যাপিয়ারেন্স দেখলাম, পেশেন্ট হচ্ছে চেস্ট পেনের সঙ্গে পেশেন্ট টক্সিক কিনা, পেশেন্ট ডিজনিক কিনা, সুয়েটিং হচ্ছে কিনা, তারপর হচ্ছে আমরা সাইনোসিস দেখলাম, পেশেন্টের পালস হাতে ধরলাম, পালস দেখলাম যে টেকিকার্ডিয়া আছে কিনা সেটা দেখলাম, টেম্পারেচার বেশি কিনা সেটা দেখলাম। এখন হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কজ হচ্ছে আমরা যে রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন করব। যদি হচ্ছে একটা পেশেন্টের ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাই, পেশেন্টের যদি হচ্ছে ফার্স্ট হচ্ছে পারকাশন। সো পারকাশন নোট যদি ডাল থাকে, ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড থাকে, ক্রিপিটেশন থাকে, সেটা নিউমোনিয়া। পারকাশন নোট যদি হাইপার রেজোনেন্ট থাকে, ব্রেথ সাউন্ড যদি অ্যাবসেন্ট থাকে, ভোকাল রেজোনেন্স যদি ভোকাল রেজোনেন্সও যদি কমে যায় তাহলে সেটা হচ্ছে টেনশন নিউমোথোরাক্স। আমি মনে হয় আগে স্লাইডে হয়তো একটু ভুল বলে ফেলেছি, সেটা হচ্ছে যখন নিউমোথোরাক্স হবে তখন হচ্ছে ব্রেথ সাউন্ড কমে যাবে, পেশেন্টের পারকাশন নোট হাইপার রেজোনেন্ট থাকবে এবং হচ্ছে পেশেন্টের ভোকাল রেজোনেন্সও কমে যাবে, একদম হচ্ছে সাইলেন্ট থোরাক্স। তো সেটা হতে পারে নিউমোথোরাক্স। এছাড়া আর কি হতে পারে সেটা হচ্ছে যদি আমি এক্সামিনেশন করে কোনো জায়গায় লোকাল টেন্ডারনেস পাই তাহলে সেটা হতে পারে মাস্কুলোস্কেলেটাল পেন। তাহলে হচ্ছে আমি হচ্ছে পেশেন্টের ক্লিনিক্যাল এক্সামিনেশন করলাম, ইনভেস্টিগেশন করলাম, সেখানে হচ্ছে ইসিজি দেখলাম, চেস্ট এক্সরে করলাম, ডায়াগনোসিস করলাম। এখন যদি ইসিজিতে আমি যদি মায়োকার্ডিয়াল ইসকিমিয়া অথবা ইনফার্কশন পেয়ে থাকি সেক্ষেত্রে আমি কী করবো? সেক্ষেত্রে পেশেন্টকে ইমিডিয়েটলি আমাকে হচ্ছে ইকোস্প্রিন 4 ট্যাবলেট, ক্লপিড্রোগ্রাল 4 ট্যাবলেট দিয়ে দিতে হবে, অ্যাটোরভাস্টেটিন 20 মিলিগ্রাম স্টেট এবং হচ্ছে পেশেন্টের সাথে হচ্ছে ওমিপ্রাজল এবং হচ্ছে নাইট্রোগ্লিসারিন স্প্রে, এগুলো দিয়ে আমাকে সঙ্গে সঙ্গে পেশেন্টকে হায়ার সেন্টারে আমাকে পাঠিয়ে দিতে হবে। এবং বাকি ট্রিটমেন্ট ডিপেন্ড করবে অ্যাকর্ডিং টু দ্য ডায়াগনোসিস। যেমন নিউমোনিয়ার ক্ষেত্রে এক ধরনের ট্রিটমেন্ট, নিউমোথোরাক্সের ক্ষেত্রে এক ধরনের ট্রিটমেন্ট, সেটা আলাদা করে। সো এখন আমরা একটু নার্সারে চলে আসি। একটা পেশেন্টের চেস্ট পেন হলো, সেটা সেন্ট্রাল চেস্ট পেন, সেটা কী কারণে হতে পারে? কার্ডিয়াক চেস্ট পেন। কার্ডিয়াক কী কারণে হতে পারে? মায়োকার্ডিয়াল ইসকিমিয়া, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস। যদি সেন্ট্রাল চেস্ট পেন না থাকে, পেরিফেরাল চেস্ট পেন থাকে, যদি সেই ক্ষেত্রে পেশেন্টের প্লুরিসি থাকে, ফিভার থাকে, কাফ থাকে, তাহলে সেটা হবে নিউমোনিয়া। পেশেন্টের যদি পেরিফেরাল চেস্ট পেন থাকে, সাথে যদি পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে, সেটাও হচ্ছে নিউমোনিয়া। তার মানে হচ্ছে চেস্ট পেন, রেসপিরেটরি ডিস্ট্রেস, চেস্ট পেন, ফিভার, কাফ সবই নিউমোনিয়া। পেশেন্টের যদি কাফ, হিমোপটাইসিস একটা প্রলং হিস্ট্রি থাকে তাহলে সেটা হতে পারে, পেশেন্টের সাথে হচ্ছে ওয়েট লস, ক্লাবিং থাকে তাহলে সেটা হতে পারে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। এখন হচ্ছে কার্ডিওভাস্কুলার কজ এক্সক্লুড করলাম, আমি হচ্ছে রেসপিরেটরি কজ এক্সক্লুড করলাম। এখন এগুলো একটাও না যদি কোনো কারণ, এখন হচ্ছে অ্যানাদার ইম্পর্টেন্ট কজ ইজ মাস্কুলোস্কেলেটাল অ্যান্ড সাইকোলজিক্যাল। যদি মাস্কুলোস্কেলেটাল এক্সামিনেশন করে আমি যদি হচ্ছে সেখানে পাই পেশেন্টের কোনো লোকাল টেন্ডারনেস আছে তাহলে সেটা মাস্কুলোস্কেলেটাল পেন। যদি হচ্ছে আমি পেশেন্টের আর কোনো কিছুই পাচ্ছি না তাহলে আমাকে সাইকোলজিক্যালটাও মাথায় রাখতে হবে। সো এইটা হচ্ছে অল অ্যাবাউট চেস্ট পেন নিয়ে একটা জাস্ট হচ্ছে একটা গ্রস ধারণা। থ্যাংক ইউ এভরিওয়ান।